আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বহুল আলোচিত সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই সংখ্যানুপাতিক পদ্ধতি ফ্যাসিবাদের কবরে পরিণত হবে সেটাও আজকের আলোচ্য বিষয়। তো সেই বিষয়ে আলোকপাত করার আগে জনমনে ঘুরতে থাকা চারটি অতি জনপ্রিয় প্রশ্ন নিয়ে আমাদের কথা বলা উচিত। সেই প্রশ্নগুলো হলো যে এই সংখ্যানুপাতিক পদ্ধতি কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে বা ফ্যাসিবাদকে ফেরত আসতে সাহায্য করবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনে আমরা প্রতীকে ভোট দেই তাহলে আমার এমপি কে হবে। তৃতীয়ত হচ্ছে যে এই পদ্ধতিতে অনেক জনপ্রিয় নেতা রয়েছেন, তারা কি কোণঠাসা হয়ে পড়বেন কিনা, কারণ এই পদ্ধতিতে দল বা দলীয় প্রধান সংসদ সদস্যদেরকে মনোনীত করবেন। চতুর্থত হচ্ছে এই নির্বাচন পদ্ধতিতে টাকার খেলা হবে কিনা, কিংবা আসনগুলো কেনা বেচার কোনো সুযোগ তৈরি হবে কিনা। তো আমরা যদি একটা প্রস্তাবনা আলোচনা করি তাহলে এই চারটি প্রশ্নের উত্তরই পাওয়া যাবে। আমরা যেটা জানি যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রত্যেকটি দল তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যদি তারা 1% ভোট পায় তাহলে ন্যূনতম 3টি আসন নিয়ে তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। এর সঙ্গে আরো দুটি বিষয় সংযুক্ত করলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না উপরের চারটি প্রশ্ন নিয়ে। প্রথমটা হচ্ছে যে ক্রম নির্ধারণ, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে প্রতিস্থাপনযোগ্য। তো ক্রম নির্ধারণ কি জিনিস, সেটা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তখন প্রত্যেকটি দল যাদেরকে সংসদে পাঠাতে চায় তাদেরকে ধারাবাহিকভাবে একটি তালিকায় সংযুক্ত করবে এবং সেই তালিকাটি প্রকাশ করে দিবে। সেটা 300 জন হতে পারে, অথবা কোনো দল যদি 200 জনের তালিকা করতে চায় 200 জন হতে পারে, সেটা তারা করতে পারবে। এর ফলে কি হবে যে প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে সবাই জানবে, তারা বিচার বিশ্লেষণ করতে পারবে এবং কোন দল সবচেয়ে যোগ্য প্রার্থীদেরকে গুরুত্ব দিয়ে আগে রেখেছে সেটাও তারা বুঝতে পারবে। তার ফলে মানুষ ভোট কাকে দেবে, কিভাবে দেবে এবং কোন লোকগুলো তাদের হয়ে সংসদে যাচ্ছে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অবস্থায় সব সময় দলগুলো চেষ্টা করবে তাদের সর্বোচ্চ যোগ্য প্রার্থীকে পাঠাতে, কিন্তু আমরা যেই ক্রমের কথা বলছি সেই ক্রমের ব্যাপারে যদি কোনো দল 40% ভোট পায় তাহলে তাদের আসন সংখ্যা হবে 120, এবং তাদের 300 জনের তালিকার মধ্যে থেকে 1 থেকে 120 জন যেতে পারবে সংসদে, বাকিরা যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে যে কোনো দল যদি 100%ই ভোট পায় তাহলে 1 থেকে 300 তাদের সবাই চলে যাবে সংসদে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রমের কথা বলছি। ব্যতিক্রমের কারণ হলো যে ধরে নিন কোনো দল টার্গেট করেছে যে আমরা আসন পাবো 10টা এবং এই 10 জনের মধ্যে সবাই থেকে যাবে এবং আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন হলো যে তারা 9টি আসন পাওয়ার কারণে যে দশম ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, হয়তোবা তার সামরিক জ্ঞান অনেক ভালো, কিংবা কোনো অঞ্চলের খুব জনপ্রিয় নেতা, অথবা তিনি ভালো একজন আইন বিশ্লেষক, তাকে সংসদে প্রয়োজন, তখন সেই দলটাকে আসলে সুযোগ দেয়া প্রয়োজন যাতে করে তারা সেই ব্যক্তিটিকেও সংসদে পাঠাতে পারে। তো সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যে আমরা সুযোগ দেব 1টি অথবা 5%, যেটা যেই দলের জন্য সুইটেবল হবে আমরা সেটাকেই প্রয়োগ করব। ধরে নিন কোনো দল আসন পেয়েছে 3টা বা 1% ভোট পেয়েছে, তাহলে তাদের তো আসলে 5% খুবই কম। তো তাদেরকে আসলে বলতে হবে যে তোমরা 3 জনের মধ্যে থেকে একজনকে তোমাদের তালিকার ভেতর থেকে, যেই 300 জনের অথবা 200 জনের অথবা যেই তালিকাটায় দিয়েছো সেই তালিকার ভেতর থেকে প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু কোনো দলের যদি আসন সংখ্যা হয় 100টা, তাহলে 5% মানে 5 জনকে তারা পরিবর্তন করতে পারবে। তাহলে তাদের 1 থেকে 100 জনের মধ্যে যেই লোকের আছে তাদের মধ্যে 95 জনকে ঠিক রেখে সেখানে তারা তাদের প্রয়োজনীয় 5 জনকে বসাতে পারবে, সেই 300 জন তালিকার ভিতর থেকে, বাহির থেকে আনার সুযোগ নেই। এর ফলে যেটা হবে যে দলগুলো সর্বোচ্চ যোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে উদ্গ্রীব থাকবে, কারণ মানুষ জানবে যে এই 300 জনই এই দলের হয়ে সংসদে যাবে এবং তারা আমাদেরকে চালাবে। তো তখন মানুষ খুব নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করতে পারবে। সেক্ষেত্রে দলগুলো এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে সৎ রাজনীতিবিদ, সবচেয়ে ভালো ব্যক্তি তাকেই মূল্যায়ন করবে। এবং এই ক্ষেত্রে টাকা দিয়ে সে সেই দলের প্রার্থী হতে পারবে না, কারণ দল জানছে যে এই অজনপ্রিয় ব্যক্তি অথবা ফ্যাসিবাদের দোসর অথবা দুষ্কৃতিকারীকে যদি আমি আমার দলের প্রার্থীর তালিকায় রাখি তাহলে এর একটা প্রভাব পুরো ভোটের উপরে পড়বে। কারণ ওই ব্যক্তিকে জেতা বা হারার উপরে সেই দলের ভাগ্য কিন্তু আর নির্ভর করছে না, নির্ভর করছে সামগ্রিক ভোটের উপরে। কাজেই
সেই দলটা অবশ্যই ভাববে যে ভোটার তার তালিকা সম্পর্কে কি ভাবছে। কাজেই তারা কখনোই আওয়ামী লীগকে স্থান দিবে না, তারা কখনোই অজনপ্রিয় নেতাকে স্থান দিবে না, তারা কখনোই সিট বাণিজ্য করবে না, তারা কখনোই টাকার কাছে তাদের চরিত্র এবং আদর্শকে বিসর্জন দেবে না। এখন দ্বিতীয় জনপ্রিয় প্রশ্ন হচ্ছে যে আমার আসনে তাহলে এমপি কে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি তো জানবেন যে এই ভালো মানুষগুলো আমাকে চালাবে, তাহলে আমার আসনের এমপি কে হবে এটা খুব বেশি বড় বিষয় না। কারণ আপনার অঞ্চল থেকে অবশ্যই প্রতিনিধিত্বের ব্যবস্থা আপনি যেই দলকে চাচ্ছেন তারা করার অবশ্যই চেষ্টা করবে, যদি তারা আপনার ভোট পেতে চায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি তো কোনো আদর্শে যদি বিশ্বাসী হন, আপনি সমাজতন্ত্র, জাতীয়তাবাদ অথবা ইসলামী মূল্যবোধে যদি বিশ্বাসী হন, আপনি আপনার আদর্শকে সেখানে পাঠাতে চাইবেন, কারণ আপনি জানেন যে আপনার আদর্শই আপনাকে একটা ভালো সমাজ উপহার দেবে। কাজেই আপনার এলাকার এমপি আপনার জন্য খুব বেশি আহ গুরুত্বপূর্ণ হবে না, আবার আপনার এলাকায় কোনো আপনার জনপ্রতিনিধি থাকবে না এরকমটাও হবে না। দলগুলো সেটা নিশ্চিত করবে। তৃতীয় বিষয় হচ্ছে যে জনপ্রিয় ব্যক্তিরা, জনপ্রিয় নেতারা সবসময় মূল্যায়িত হবে, কারণ জানে যে ধরেন বগুড়ায় বিএনপির ঘাঁটি, তো বগুড়ায় একজন লোক 3 লাখ ভোটের মধ্যে 2,80,000 ভোট পায়, তাকে কি আসলে বিএনপি বাদ দিয়ে ওই যে মানে অন্য কাউকে সামনের তালিকায় চিন্তা করবে? কখনোই না। কাজে দেখা যাবে জনপ্রিয় ব্যক্তিরা ওই তালিকায় বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ দল জানবে যে আমার আসলে মোট ভোটের উপরে নির্ভর করছে, কাজে ও আমাকে 3,80,000 ভোট এনে দেয়, ওকে আমার প্রয়োজন আমার সংসদে পাঠানোর জন্য, আমি যে 300 জনের তালিকা করেছি তাকে উপরে রাখার জন্য। সেই দিক দিয়ে বিবেচনা করলে রাজনীতিবিদরা আরো বেশি শক্তিশালী এবং সক্রিয় হবে, এবং যেই রাজনীতিতে টাকার খেলা সেটা অনেকখানি বন্ধ হয়ে যাবে। তো আমরা যদি সার্বিক মূল্যায়নে বলি, তাহলে এই পদ্ধতিটি অবশ্যই বাংলাদেশের সুস্থ এবং চমৎকার একটা রাজনীতির পরিবেশ তৈরি করবে এবং ফ্যাসিবাদের কবর হিসেবে আবির্ভূত হবে। কারণ যদি কেউ কোনো ফ্যাসিবাদীকে, গণহত্যাকারীকে অথবা ফ্যাসিবাদের সহযোগীকে তাদের দলের সেই 300 জনের জায়গা দেয়, তাহলে মানুষ বুঝে ফেলবে এই দলটিও ফ্যাসিবাদের দোসর। কাজেই কোনো দল এই ঝুঁকি নেবে না। তো এটাই হচ্ছে সামগ্রিক মূল্যায়ন, যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হবে। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব যে কিভাবে বর্তমান পদ্ধতিও ফ্যাসিবাদকে ফেরত আনতে পারে, এবং খুব সহজে পারে, শুধু ফেরতই আনতে পারে না, তাদেরকে ক্ষমতায় বসাতে পারে। তো সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করছি আবারও কথা হবে অতি দ্রুত। আল্লাহ হাফেজ।